প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের ১৮৭তম ফেসবুক লাইভে। আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন যে আজকে একটি বিশেষ আলোচনা নিয়ে আমরা হাজির হয়েছি এবং আপনাদেরকে আমি অবহিত করেছি যে আমাদের শ্রদ্ধেয় ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া স্যার আমাদের প্রধান উপদেষ্টা হিসাবে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের দায়িত্ব নেওয়ার পর আজকে প্রথম ফেসবুক লাইভে এসেছেন এবং একটি স্পেশাল কেস নিয়ে আমাদের সম্মুখে হাজির হয়েছেন এবং আজকে ক্রনিক চর্মরোগের ঔষধ নির্বাচনের পাশাপাশি তিনি একটি দুরারোগ্য চর্মরোগীর যে সাফল্য, সেই সাফল্যের একটি প্রামাণ্যচিত্র আমাদের সম্মুখে উপস্থাপন করবেন এবং সেই জটিল এবং কঠিন রোগটি কিভাবে আরোগ্যর ধারা অনুযায়ী রোগীটি আরোগ্য লাভের দিকে যাচ্ছে এবং কিভাবে চিকিৎসা করলে এরকম দুরারোগ্য রোগীদের ক্ষেত্রে আপনারাও সহজেই চিকিৎসা করতে পারবেন এবং আপনাদের এই দুরারোগ্য চর্মরোগ চিকিৎসার ক্ষেত্রে সফলতা আসবে বলে আমাদের এই আশা নিয়েই আমাদের এই প্রোগ্রাম শুরু করেছি। আজকে আমি আর কথা দীর্ঘায়িত করব না, যেহেতু আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, তাই আপনারা আপনাদের সকল বন্ধুদের কাছে আজকের এই ফেসবুক লাইভটি শেয়ার করে দিয়ে আমাদের এই ফেসবুক লাইভকে সার্থক করবেন এবং স্যারের এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সকল বন্ধুদের কাছে পৌঁছে দিবেন, যাতে তারাও তাদের চিকিৎসা জীবনে স্যারের এই অভিজ্ঞতা তাদের চিকিৎসা জীবনে প্রয়োগ করে তারাও যেন সফল কাম হতে পারে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আজকের ক্রনিক চর্মরোগের উপর স্যার প্রথমে স্যার আপনি আলোচনা শুরু করবেন এবং পরবর্তীতে স্যার আমরা প্রেজেন্টেশন নিয়ে আসবো, যে প্রেজেন্টেশনের মাধ্যমে ওই দুরারোগ্য চর্মরোগীটির কি অবস্থা ছিল এবং কিভাবে এটার উন্নতির দিকে যাচ্ছে সেই বিষয়টি স্যার আমরা পরবর্তীতে উপস্থাপন করব। স্যার প্লিজ আপনার আলোচনা শুরু করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধাভাজন চিকিৎসক মণ্ডলী, দূরে নিকটে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি দেখতেছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা আমাদের সভাপতি সাহেব ডাক্তার ইয়াকুব আলী সরকার সাহেব থেকে শুনেছেন, আপনারা বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সকল নির্বাহী পরিষদ আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাকে প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন। আপনাদের অনুরোধে আমি সাড়া দিয়েছি এবং আপনাদের মনের আশা আমি পূরণ করেছি। তাই মহান রাব্বুল আলামিনের নিকট আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সাথে সাথে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সকল কলা কৌশলী যারা আছেন প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বিগত দিনে আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ডাক্তার ফজলুল হক সাহেব, তিনি আমাদের এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন। ওনার দায়িত্বে থাকাকালীন আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম অত্যন্ত প্রাণবন্ত ছিল। তিনি তার সমস্ত প্রজ্ঞা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। এ কারণে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকে আপনারা জানেন, আজকে আমরা আলোচনা করব চর্মরোগ নিয়ে আমরা আলোচনা করব
এবং একটা সফল কেস আমরা উপস্থাপন করব। আপনাদেরকে দুঃখের সাথে জানাচ্ছি, যেই রোগীকে নিয়ে আজকে আমরা এই কেসটা উপস্থাপন করব, আজকে সকালে ওই রোগীর নানি ইন্তেকাল করেছেন এবং এই কেসটা রোগীর বাবা, তিনি একজন বুয়েটের ইঞ্জিনিয়ার এবং উনি অত্যন্ত একটা ভালো চাকরি করেন। তার কথা ছিল এই কেসটা তিনি উপস্থাপন করবেন। তার ছেলের চর্মরোগ কিভাবে আরোগ্যের পথে এসেছে, কিন্তু আমি আমার প্রথমে সভাপতি সাহেবের নিকট থেকে শুনতে পেলাম ওনার শাশুড়ি আজকে সকালে ইন্তেকাল করেছে। মৃত্যু মানুষদের কখন যে আসে, আমি আপনি কথা বলতে বলতেও চলে আসবে। আমরা সেই মহিষী নারীর আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ পাক যাতে ওনাকে বেহেশতবাসী করেন এ কামনা করছি। সাথে সাথে আজকে একটি শুভ দিন, আজকে 12 রবিউল আউয়াল এবং 16 সেপ্টেম্বর আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের দিন এবং এই পৃথিবী থেকে প্রস্থানের দিন। সুতরাং এই দিনটির তাৎপর্যও অনেক গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ জানাবো সকল ধর্মের সকল মানুষের, অনুরোধ করব এই দিনটিকে যেন তারা প্রত্যেকেই স্মরণ করেন এবং দিনের এই তাৎপর্যপূর্ণ অবস্থান যেন আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। এবার আসেন, আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক, আমাদের ধর্মই হলো চিকিৎসা করা। এটাই বাস্তব অবস্থা। রোগী আমাদের নিকট ভালো হবে এবং রোগী আমাদের হাতে ভালো নাও হতে পারে, রোগী মারাও যেতে পারে, তারপরেও আমাদের চিকিৎসা কার্য চালিয়ে যেতে হবে। আজকের বিষয়টা কি? চর্মরোগ। চর্মরোগের উপর আমাদের আলোচনা। এটা একটা বিশাল ব্যাপক আলোচনা। এটা অনেকগুলি ক্লাসের সমন্বয়ে এই আলোচনা হবে। আমরা চর্মরোগের উৎপত্তিকে বলি সোরা থেকে চর্মরোগ। সোরাকে বলা হয় সোরা ইজ দ্য মাদার অফ অল ডিজিজেস। সকল রোগের উৎস, সকল রোগের মা সোরা। সুতরাং এই সোরা বিষ থেকে আমাদের চর্মরোগ। তারপরেও সাইকোসিসের সাথেও চর্মরোগের সম্পৃক্ততা আছে, সিফিলিসের সাথেও চর্মরোগের সম্পৃক্ততা আছে, টিউবারকুলোসিসের সাথেও চর্মরোগের সম্পৃক্ততা আছে। আমার মাথা থেকে পা পর্যন্ত শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যে জায়গায় চর্মরোগের প্রভাব বিস্তার করবে না। চর্মরোগ বাহ্যিকভাবে প্রকাশ পায়, চর্মরোগ ভিতরগতভাবে প্রকাশ পায়। ভিতরের চর্মরোগ আমরা দেখি না, আমরা উপরের চর্ম দেখি। ভিতরেরও প্রত্যেকটা অঙ্গের কভারিং আছে, সেই
কভারিং এর উপরেও চর্মের অবস্থান আছে, সেই কভারিং এর মধ্যেও চর্মরোগ আছে। সেগুলা আমরা বর্তমান যন্ত্রের সাহায্যে আমরা সেগুলি আবিষ্কার করতে পারি। আমাদের দেহে যখনই চর্মরোগের আবির্ভাব, তখন আমরা অ্যাপোরিজম নাম্বার 5 অনুসারে আমরা কজ অফ দ্য ডিজিজ, এই চর্মরোগের কারণ আমরা উপলব্ধি করতে চেষ্টা করি। আমার দেখায়, আমার অভিজ্ঞতায় আমি মনে করি হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট অত্যন্ত কঠিনতম বিষয় হলো চর্মরোগের চিকিৎসা করা। হোমিওপ্যাথিক চিকিৎসকগণ পারবেন না এই কথা আমি বলবো না। যারা প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসক, যারা অর্গানন, ম্যাট্রেমেডিকা, ক্রনিক ডিজিজ বই আয়ত্ত করেছেন, তারা ইনশাআল্লাহ তাদের দ্বারা চর্মরোগ চিকিৎসা করা সম্ভব। এটা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এবং চর্মরোগ চিকিৎসা করতে গিয়ে রোগীর সকল রোগজ লক্ষণ সবকিছু 83 থেকে 103 এই সূত্রগুলিকে মাথায় নিয়ে আমার এই চর্মরোগ চিকিৎসা করতে হবে। আপনারা জানেন চর্মরোগ, কজ অফ দ্য স্কিন ডিজিজ, ইটস ডিউটি অ্যাক্সিডেন্টাল কজ হতে পারে। এইটা আমাদের বাহ্যিক আবহাওয়ার পরিবর্তনের কারণে হতে পারে, আমাদের ধুলাবালু, কলকারখানা, আমাদের সকল অবস্থানের প্রেক্ষাপটে এই চর্মরোগ আসতে পারে। এই চর্মরোগ আমার দেহের মধ্যে আবহাওয়ার কারণে, জলবায়ুর কারণে এবং পানিবাহিত অবস্থার কারণে, দূষিত পানির কারণে, খাবার দাবারের কারণে এবং আরো অন্যান্য বহু প্রকার কারণ আছে, যে কারণের উপর ভিত্তি করে চর্মরোগ সৃষ্টি হতে পারে। আবার এই চর্মরোগ বিভিন্ন রূপে আপনার দেহের বাহিরে এবং ভিতরে অবস্থান করবে। বাহিরের চর্মরোগ মাথা থেকে পা পর্যন্ত অঙ্গভিত্তিক চর্মরোগ আছে, অঙ্গভিত্তিক ঔষধ আছে, বাট চিকিৎসার ক্ষেত্রে আমরা কোনো অঙ্গভিত্তিক ওষুধ আমরা প্রয়োগ করব না। প্রয়োগ করতে গেলে আমরা চর্মরোগ ভালো করতে পারবো না। আঙ্গিক চর্মরোগ আমাদেরকে কিছুটা ওষুধকে ইন্ডিকেট করবে। চর্মরোগের অবস্থানের উপর ভিত্তি করে তার আলসারেশন, তার ক্ষত, তার বিভিন্ন পর্যায়ক্রমিক অবস্থানের কারণে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ওষুধ নির্বাচন আমরা করি। ওষুধের কারণে আমাদের হোমিওপ্যাথিক ঔষধ, এই ওষুধের কারণেও চর্মরোগ সৃষ্টি হতে পারে। যে ওষুধ দিয়ে আপনি চর্মরোগ ভালো করবেন, সেই ওষুধের কারণেও চর্মরোগ সৃষ্টি হতে পারে। তাহলে স্কিন ডিজিজ ডিউ টু সাপ্রেশন অফ দ্য maltreatment, সাপ্রেশন অফ দ্য মেডিসিন, সাপ্রেশন অফ দ্য ডিজিজ, এই সমস্ত কারণেও চর্মরোগ হতে পারে। চর্মরোগ হেরিডিটারি, বংশানুক্রমিক ভাবে আপনার দেহে আসতে পারে। যুগ যুগান্তর ভাবে আপনার দেহের মধ্যে রক্তের প্রবাহ বিরাজমান। পারিবারিক ভাবে আপনার দেহে বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি, মামা, চাচা, ফুফু, খালা, এই সমস্ত মানুষগুলি ব্লাড, রক্তের সম্পর্কের যে লোকগুলি আছে,
তাদের মাধ্যমেও আমি কেরিয়ার হিসেবে আমার এই চর্মরোগ হতে পারে। সুতরাং আমরা ইনশাল্লাহ আগামী তারিখ থেকে চর্মরোগের আমরা আলোচনা করব। চর্মরোগের আপনি যদি আর্নিকার কথা বলেন, চর্মরোগের ওষুধ আর্নিকা। আপনি যদি অ্যালুমিনার কথা বলেন, চর্মরোগের ওষুধ অ্যালুমিনা। আপনি যদি ব্রায়োনিয়ার কথা বলেন, চর্মরোগের ওষুধ ব্রায়োনিয়া। আপনি যদি ক্যালকেরিয়া কার্বের কথা বলেন, তাও চর্মরোগের ওষুধ। আপনি কোথায় পাবেন না, প্রত্যেকটা ওষুধের সাথে কম বেশি চর্মরোগ নিহিত আছে। শুধু যে সালফার, সরিনাম, রাস্টক এই সমস্ত ওষুধগুলি যে চর্মরোগের ওষুধ, নট নেসেসারি। এগুলা যেমন ওষুধ, তেমনি শত শত ওষুধ চর্মরোগের আছে। কিন্তু আপনার একজন চিকিৎসক, আপনাকে চিনতে হবে। আজকে চর্মরোগের উপরে আমরা নির্ধারিত যতটুকু আলোচনা করেছি, এই আলোচনার পরে আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আগামী তারিখ থেকে আমরা ধারাবাহিকভাবে চর্মরোগের উপর আলোচনা করব। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে একটা সিরিয়াস চর্ম রোগের রোগী আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব। আমার দেখায়, আমার জীবনে আমি এই ধরনের চর্ম রোগে আক্রান্ত এই ধরনের রোগী আমি দেখি নাই। এবং এই রোগী হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীর পিতার ভাষ্য মতে হোমিওপ্যাথিক চিকিৎসায় 98% ভালো হয়েছে। সুতরাং সেই রোগীটা এবং সেই রোগীটার কেস টেকিং কিভাবে করলাম, ওষুধ নির্বাচন কিভাবে করলাম, রোগীটা কিভাবে চর্মরোগে আক্রান্ত, সেই কেস টেকিং নিয়ে আমি হাজির হলাম। আমি সেই কেস টেকিংটাই আপনাদেরকে উপহার দিতে চাই। তার আগে আমরা চর্মরোগের অবস্থানটা, ভয়াবহ অবস্থানটা আমরা দেখতে চাই। আমি অনুরোধ করব, স্ক্রিনে আপনি সভাপতি সাহেব অথবা আমার ছাত্র ডাক্তার এস.এম. জাহাঙ্গীর, তোমরা এই চর্মরোগটার অবস্থানটা উপস্থাপন করো, চর্মরোগটা দেখাও স্ক্রিনে, তারপরে আমরা আলোচনায় যাই। জি স্যার, আমরা স্ক্রিনে আপনার সেই রোগীর প্রথম চিত্রটি আমরা উপস্থাপন করেছি। সকল দর্শক দেখতে পাচ্ছেন যে তার পায়ের সম্পূর্ণ অংশটা কালো এবং সেই অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি। জাহাঙ্গীর সাহেব, আপনি স্ক্রল করে নিচ থেকে উপরের দিকে নিয়ে আসবেন। জি, আপনি প্রত্যেকটা চিত্রে আপনি একের পর এক আমাদের দর্শকদেরকে উপস্থাপন করবেন। তারপর স্যার এই চিত্রের উপর ভিত্তি করে রোগীর কেস টেকিং নেবেন। জি, নেক্সট। আর পরবর্তী ছবিতে দেখান। জাহাঙ্গীর সাহেবের স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, জি। এর পরবর্তী। জি, এই শিশুটির চিত্র দেখানো হচ্ছে। তার শারীরিক গঠন এবং তার চর্মরোগের অবস্থা বিস্তৃতভাবেই আমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে। রোগীটার যে শারীরিক গঠন, খর্বতা
তার ওজন কম, তার শরীরের যে কালো দাগ, চর্মরোগের যে প্রকৃতি, সেটা চিত্রে প্রদর্শিত হচ্ছে। আমরা আরো ভালো করে দেখাতে পারতাম যদি এই শিশুটির বাবা, তিনি একজন ইঞ্জিনিয়ার, তিনি আমার সাথে কথা বলেছিলেন এটা প্রেজেন্টেশন এবং সাথে সাথে এই রোগীর ধারাবাহিক বর্ণনা দিবেন। তিনি যেহেতু একটি দুর্ঘটনাজনিত কারণে তিনি আজকে আমাদের সাথে উপস্থিত হতে পারেননি, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এবং আপনারা বুঝতে পারছেন যে আমাদের সম্মুখে যে রোগী চিত্রটি আমাদের সম্মুখে উপস্থাপন করা হয়েছে, এই রোগীটির যে বীভৎস অবস্থা, এটা যে কোনো একজন সাধারণ চিকিৎসক দেখলেই ঘাবড়ে যাবেন যে এই রোগীকে চিকিৎসা কিভাবে শুরু করা সম্ভব এবং এখানে সফলতা পাওয়া সম্ভব কিনা। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের শ্রদ্ধেয় নজরুল ইসলাম ভূঁইয়া স্যার আমাদের সম্মুখে এই কেসটির কিভাবে কেসটি করলেন, কিভাবে এটার উন্নতি হলো, বর্তমান অবস্থা কি, সে সকল বিষয়ে তিনি আমাদের সম্মুখে উপস্থাপন করবেন। স্যার প্লিজ আপনি শুরু করবেন স্যার এই কেস টেকিং নিয়ে। এই কেস টেকিং খাতা আপনাদেরকে দেখালাম, এটা আমার চেম্বারের 2022 সনের খাতা। এই রুগীটার নাম হলো রায়হানুল হক। তার পিতা হলো ইঞ্জিনিয়ার রিয়াজ, বুয়েটের থেকে সে ইঞ্জিনিয়ারিং করেছে। আমার কাছে রুগীটা এসেছে 1 ফেব্রুয়ারি 2023। দয়া করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি ফার্স্ট লুকিং এ আপনারা যা দেখেছেন তাই আমি দেখেছি। দেখে কিন্তু আমি ভিতরে ভিতরে হতভম্ব হয়ে পড়েছি, কিন্তু রোগীর বাবাকে আমি বুঝতে দেই নাই। সে অনেক আশা নিয়ে আমার কাছে এসেছে। যখন আসছে তখন এ বাচ্চার বয়স 4.5 বছর। তার হাইটটা 3.5 ফিট আর ওজনটা হলো 15.5 কেজি। আউটলুকিংটা লিন অ্যান্ড থিন, এই হলো। আর আপনাদেরকে একটু বলে রেখে রাখি, 1 তারিখে কিন্তু বাবা একা আসছেন। ফেব্রুয়ারির 1 তারিখে বাবা আসছে, এসে সার্বিক বিষয়ে আমার সাথে আলোচনা করলেন। আলোচনার পরে আমি জাস্ট এসএল দিয়ে চেক লেখা, আপনারা জানেন, দিয়ে আমি তাকে বিদায় করে দিলাম। তারপরে 23 ফেব্রুয়ারি 2023 আমি বললাম বাচ্চা নিয়ে আসবেন। তারপরে ফেব্রুয়ারি মাসের 23 তারিখে এ বাচ্চা নিয়ে আসলো। বাচ্চার এই বিভৎস অবস্থা যা আপনারা দেখলেন, বাচ্চার সমস্ত শরীরের মধ্যে বিশেষ করে তার লাম্বার থেকে কোমর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ যা দেখলেন এরকম অবস্থা। আমার কাছে আপনারা এখন স্ক্রিনে যেরকম দেখেছেন ঠিক তেমনি আমার কাছে মনে হচ্ছে যে স্কিন, চর্মটা পুড়ে গিয়েছে। আর কি মনে হয়েছে? আর মনে হয়েছে স্কিনটা ব্ল্যাকিশ ইন কালার এবং তামাটে বর্ণ ধারণ করেছে। এর উপর ভিত্তি করে ছেলে দেখলাম বেশ চঞ্চল। এইরকম চর্ম রোগ নিয়ে সে দৌড়াদৌড়ি করতেছে আমার বাসায় এবং তার দুষ্টামি করতেছে এবং তার খাওয়া দাওয়াও করতেছে। তাহলে আমি কি দেখলাম? তার লাম্বার টু হিল যা লিখেছি
লাম্বার টু হিল স্কিনটা হালকা স্লাইট আলসারেশন, বাট এই যা দেখতেছেন এরকম অবস্থা, এবং ইতস্তত বিক্ষিপ্ত স্পোরাডিক। আমি একটু লক্ষ্য করলাম যে চর্ম এই রোগটার অবস্থানটা এজ এ হোল সম্পূর্ণ ড্রাই। আমি নিজের হাতে চেপে চাপলাম, দেখলাম যে কোনো রস বের হয় কিনা। নো, কোনো রস বের হচ্ছে না, কিন্তু বাচ্চাটা একটু পরপর চুলকায়। চুলকানের পরেও তার, আমরা এটাকে কি বলি, আঁশ, ইপিডার্মিস এগুলি উঠতেছে, কিন্তু তারপরেও ওর নিচে যে কোনো রস বের হচ্ছে তাও না। আচ্ছা, এখন আমি তাকে জিজ্ঞাসা করলাম প্রথমেই যে আচ্ছা, এই যে বাচ্চার এই চর্মের অবস্থানটা, এটা কি সারাদিনে একই রকম থাকে? তখন বলল যে স্যার, সারাদিনে কম বেশি থাকে, চুলকায়, চলে, কিন্তু রাত্রে বেশি, নাইট অ্যাগ্রাভেশন। আমি এই বাচ্চাটার বয়স যখন 1 মাস, তখন কিন্তু তার হালকা চর্মরোগ দেখা দিয়েছে। বয়স যখন তার 1 মান্থ, এই অবস্থায় আমরা একজন স্কিন স্পেশালিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম। ওনারা বললেন যে এটা একজিমা এবং চাইল্ডহুড ডার্মেটাইটিস। আচ্ছা, ওনাদের কিছু এক্সটার্নাল অ্যাপ্লিকেশন মলম দিলেন, আর তেমন কিছু দেন নাই। আমি কোনো উপকার পাই নাই, বরং বাচ্চার চুলকানি এই সমস্তগুলি আগের মতোই। আমার বাড়ি ঝিনাইদহ, তো ঝিনাইদহর পাশে হোমিওপ্যাথিক চিকিৎসক। আমার আত্মীয় স্বজনের কথায় আমার এই বাচ্চাকে নিয়ে, বাচ্চার মা সহ, আমার বাচ্চার তখন বয়স 3 মাস, 3 মাস বয়সে আমি বাচ্চাকে নিয়ে চলে গেলাম হোমিওপ্যাথিক ডাক্তারের নিকট। হোমিওপ্যাথিক চিকিৎসক তিনি আমার 2-4টা কথা শুনে তিনি আমাকে, আমার বাচ্চাকে ওষুধ দিলেন মেজেরিয়াম 30। মেজেরিয়াম 30 একটানা আমি 7 দিন 10 দিন খাওয়াইতে বলছে, খাওয়াইছি। আমি কোনো উপকার পাইলাম না, বরং আরো বেশি চুলকানি শুরু হয়ে গেল। ডাক্তারের কাছে গেলাম, উনি আমার বাচ্চাকে হিপারসাল 50 ml 50,000, যেহেতু ইঞ্জিনিয়ার সাহেব শিক্ষিত, উনি লিখতেন, বলতেন যে কত দিয়েছেন স্যার আমাকে লিখে দেন। হিপারসাল 50 ml, এইটা একটানা আমার বাচ্চার মুখে দিত, ফোটায় ফোটায়, একটানা 15 দিন এই হিপারসাল 50 ml আমার বাচ্চাকে দিয়েছে। তাও এইবার আমার বাচ্চার অবস্থা প্রচন্ড আকার ধারণ করেছে। মাংসগুলি, পায়ের মাংস খসে খসে পড়ে যাচ্ছে, এবং তার মুখে যা তোরা দেখছেন তাও দেখা দিয়েছে। এইবার সেই ডাক্তার আমার ছেলেকে ওষুধ দিলেন সালফার সিএম এবং ফোটা মাত্রায়, এরপরে সাথে দিলেন গ্রাফাইটিস সিএম,
তাও দিলেন, আজকে সালফার, কালকে গ্রাফাইটিস। এইভাবে 2 মাস সালফার সিএম, গ্রাফাইটিস সিএম, 2 মাস খাওয়ানোর পরে মাই সান গোয়িং টু বি ডেথ, প্রচন্ড শ্বাসকষ্ট, আর তার সমস্ত শরীরে আরো বেশি এই কালো হইয়া বিভিন্ন রূপে বিভিন্ন অবস্থান, যা আমি আপনাকে দেখাইছি, এরকম অবস্থা হয়ে গিয়েছে। হওয়ার পরে এইবার আমি চলে গেলাম আমার বাচ্চাকে নিয়ে যশোরের একজন বড় হোমিওপ্যাথিক ডাক্তার। তিনি আমাকে খুব একটা কথা শুনলেন না, ওনার নাম ডাক শুনে নিয়ে গেলাম। উনি আমাকে দিলেন কেলিসাল 12x 1 মান্থ, 1 মাস। তার ক্রমান্বয়ে এরপরে দিলেন থাইরয়েডিনাম 3x 3 মাস, এরপরে রাস্টক্স 200 2 মাস। এগুলি খাওয়ানোর পরে আমার ছেলের মৃত্যু অবস্থা, আল্লাহ পাকে আমার ছেলেকে বাঁচিয়ে রেখেছে। এই অবস্থার প্রেক্ষাপটে স্যার, আপনি তো আপনার নাম আমি আগে শুনেছি, আপনাকে আগের থেকে চিনি, কিন্তু ভুলে গেছি। তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমি মানে রুগী, আজকে রুগী থাকলে রুগীর অ্যাটেন্ডেন্ট বাবা বলল যে আমারই তো স্যার আছে, আমি আমার স্যারের কাছে চলে যাই। এরপরে আমার কাছে আসলো এই বিভৎস অবস্থায়, বিভৎস অবস্থা আমার কাছে আসলো। আসার পরে আমি তার এর মধ্যে আমি টুকটাক তার লিখে ফেলেছি কজ অফ দ্য ডিজিজ। তার চর্মর সৃষ্টি, তার রোগের সৃষ্টি জন্মের 1 মাস পর। এর জন্য তো এই বাচ্চা দায়ী নয়, নিশ্চয়ই এই বাচ্চার বাবা মা, দাদা দাদি, নানা নানি, তারা এই 1 মাস বয়সে পৃথিবীর আলো দেখতে না দেখতেই সেই চর্মরোগে আক্রান্ত। যখন আমার এই জায়গায় আসলো, আসার পরে তার স্বাস্থ্য, শরীর, ইল হেলথ সবকিছু আপনারা দেখলেন। প্রেজেন্ট কমপ্লেইন গুলিও আমি আপনাদেরকে বললাম। এইবার আমি চলে গেলাম তার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে। তার ফ্যামিলিতে চলে গেলাম। তার ফাদার, বাবা, ওই যে বাবা ইঞ্জিনিয়ার, তার হিস্ট্রিতে দেখলাম সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, তারও প্রচুর স্কিন ডিজিজ ছিল এবং তারও মেল ট্রিটমেন্ট ছিল। এইবার আসেন মাদারের স্কিন ডিজিজ ছিল এবং তাও মেল ট্রিটমেন্ট হলো। এরপরে মায়ের আছে সিস্ট, ওভারিয়ান সিস্ট। তারপরে আমি কি করলাম, দাদা দাদি, নানা নানি, মামা, চাচা, পুপু, খালা, এই যে ব্লাড কানেক্টেড, এগুলো আপনাদেরকে বলার অর্থটা হলো এরাই ব্লাড কানেক্টেড। জিজ্ঞাসা করলাম, বলল কম বেশি এই ব্লাড কানেক্টেড সবার চর্মরোগ, এবং নো হিস্ট্রি অফ সিফিলিস এন্ড গনেরিয়া, এগুলি আমি পেলাম না। এইবার সার্বদৈহিক লক্ষণ, তার ঘুম, প্রথম একবার নিয়েছি তার সার্বদৈহিক লক্ষণ, বাচ্চাটা আসার পরে আবার তার সার্বদৈহিক লক্ষণ নিলাম। তার ঘুমটা ভালো, সাউন্ড স্লিপ, কাতরতা, একবার বলেছে অতিরিক্ত গরম কাতর,
আমি আবার এই কাতরতার প্রশ্ন করতে গিয়ে আমি বুঝছি মডারেট, মানে শীতে শীত বেশি, গরমে গরম বেশি, মডারেট। কখনো সে তার গরম, কখনো তার শীত। এই ফাঁকি দিয়ে আমি ভুলে গিয়েছি তার চর্মরোগের যে অ্যাগ্রাভেশন রাত্রের কথা বললাম, তার সাথেও আপনারা ধরে নেন যে শীতকালেও তার চর্মের অবস্থা আরো বেশি। তখন আমি চিন্তা করলাম আর বেশি কি, আর বেশির তো কিছু নাই পৃথিবীতে। এর চেয়ে বেশি চর্মরোগ কোন রোগীর, কোন বাচ্চার আছে বলে আমার জানা নাই। আচ্ছা, এবার তার ঘামের অবস্থা জিজ্ঞাসা করলাম, নো সোয়েট এট অল, তার কোনো ঘাম নাই। গোসলের অভ্যাস ছোট কালে, মানে 2-3 বছরের সময় তার গোসল প্রিয় ছিল স্যার। এখনো তার গোসল প্রিয়, কিন্তু আমরা গোসল করাইতে চাই না, কারণ গোসলের পানি লাগলে তার এই চর্মরোগটা বেড়ে যায়, বেড়ে গিয়ে আবার সাথে সাথে পানি শুকায়, চর্মরোগটাও শুকায় যায়। এবার ক্ষুধা রুচির কথা জিজ্ঞাসা করলাম, ক্ষুধা রুচি স্বাভাবিক। বাচ্চা মানুষ সবকিছু কি আর তখন বোঝা যায়? 4.5 বছর। তবে স্যার তার রিচ ফুড পছন্দ, মিষ্টি প্রিয়, এবং তৈলাক্ত খাবার সে খেতে চায়। মাংস প্রিয়, কিন্তু স্যার দুধ খেতে চায় না। ফল ফলাদি ভালোই খায়, এগুলি ভালো খায়। এইবার আমি তার স্টুল, পায়খানা, পায়খানা স্বাভাবিক, ইউরিন স্বাভাবিক, তার মেজাজ অত্যন্ত মেজাজ, সে অত্যন্ত চঞ্চল। এই অবস্থায়ও তার দৌড়াদৌড়ি, এবং বাবা মা তাদেরকে সে কাপড় ছিঁড়ে ফেলে, এই আরেকদিকে চর্মরোগের তার এই চুলকানিতে সে অতিষ্ঠ হয়ে সে তাদেরকেও আক্রান্ত করে। এই অবস্থার প্রেক্ষাপটে আমি তো আপনাদের মতো বড় পণ্ডিত না। আমি তার চর্মরোগের অবস্থা দেখে আমার তখন আমি ফিরে গেলাম, জীবনে কি শিখলাম, আপনারা কি শিখছেন, আমি কি লেখাপড়া করেছি। আমার হোমিওপ্যাথিক চিকিৎসক তারা মেজেরিয়াম, হিপারসালফ এই বাচ্চারে 50 mg, মেজেরিয়াম 30 কন্টিনিউ, হিপারসালফ, সালফার, গ্রাফাইটিস বাই রোটেশন দিয়ে আজকের এই পরিস্থিতিতে নিয়ে এসেছে। সুতরাং আর কোনো ওষুধ, এই আমাদের ওষুধে যে আমাদের অবস্থার প্রেক্ষাপটে আমাদের ওষুধেই তো এই তার রোগের সমস্ত অবস্থার সৃষ্টি হয়েছে। বাচ্চা যে ভালো আছে, বাচ্চা যে ভালো মানি, বাচ্চা যে জীবনটা আছে, সেটাই আমাদের সবচেয়ে বেশি পাওয়া। এখনো জীবিত আছে, এখন সে অনেকটাই জীবিত, অনেকটাই সুস্থ। এখন এই অবস্থার উপর ভিত্তি করে আমার মতো প্রত্যেকেই আপনারা হিমশিম খাবেন যে আমি তো 1 ফেব্রুয়ারিতে ওষুধ দিয়া রোগীর বাবাকে বুঝাইছি, ওষুধ দিয়েছি, আসলে তো দেই নাই, না দিয়া বিদায় করে বলছি খবরদার আপনার হাতে কি আর কোনো ওষুধ আছে? না। আমি তাকে ওয়াদাবদ্ধ করাইলাম যে বাচ্চা মরুক আর বাঁচুক, আর কিছু খাওয়াবেন না, আর কোনো মলম দিবেন না। স্যার শ্বাসকষ্টটা যে হচ্ছে,
আমি বললাম শ্বাসকষ্ট যেটুকু হচ্ছে এইটুকু থেকে ইনহেলার ব্যবহার করতে হয়? কয় না স্যার, ইনহেলার দিতে হয় না। আমি তাহলে অপেক্ষা করেন, কিছু ম্যানেজমেন্ট দিলাম, দিয়া আমি তাকে পাঠিয়ে দিলাম। তাহলে আমি ওষুধ দিলাম 23 তারিখ। কি ওষুধ দিলাম আপনারা বলবেন? কোন কনসেপ্টের উপর ভিত্তি করে আমি ওষুধ দিলাম? 1 নম্বরে, হোয়াট এভার মেবি, চর্মরোগ যাই হোক সব বাইরে হয়ে গেছে, বাইরে হয়ে আজকে এই সিরিয়াস অবস্থার সৃষ্টি হয়েছে। চর্মরোগটা কেমন? ড্রাই, একদম শুকনা, কোনো ফাটা ফাটা চর্মরোগ না, কোনো রস বের হচ্ছে না, বাট ড্রাই, শুকনা যা বলে। চুলকাচ্ছে, চুলকানির পরেও কোনো রস নাই, স্লাইট একটু ভালো করে চুলকাইলে স্লাইট একটু পানির মতো রস বের হয়, এটা আবার শুকাইয়া যায়, এটা শুকাইয়া যায়। তাহলে প্রথম কনসিডারেশনে আমি নিয়েছি ড্রাইনেস, শুকনা চুলকানি। 2 নাম্বার কনসিডারেশনে আমি নিয়েছি চর্মরোগটার রংটা কি? রংটা কালো, রংটা তামাটে, এইটা নিয়েছি। 3 নম্বর, তার মেজাজটা অত্যন্ত ক্ষিপ্র, সকল কাজে ত্রস্ত ব্যস্ত, সে। বাট লিনেন থিন হলেও সে দুর্বল না। কাতরতার দিক থেকে সে গরম কাতরও না, শীত কাতরও না। এই অবস্থার প্রেক্ষাপটে আমি আর কি দেখলাম, তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার বাচ্চা এই যে খেলাধুলা করে, খাওয়া দাওয়া রাস্তাঘাটের বা ঘরে কোনো আজে বাজে খাবার টাবার, অনেক বাচ্চারা জুতার তলা খায়, বালু খায়, ইট বালু সিমেন্ট এগুলি খায়, এগুলা কি আপনার বাচ্চা খায়? না। স্যার তবে আমার এই বাচ্চাটা ময়লা আবর্জনার সাথে, ময়লা মাটির সাথে থাকতে পছন্দ করে, ময়লা মাটির সাথে থাকতে পছন্দ করে, স্টিল নাও অদ্য পর্যন্ত। এই অবস্থার উপর ভিত্তি করে আমি মোটামুটি মন্দের ভালো একটা ওষুধ আমি নির্বাচন করেছি। এবার আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই, এই রোগীটা আপনাদের সামনে হলে এই অবস্থার প্রেক্ষাপটে আমি যা বলেছি তার উপর ভিত্তি করে আপনারা কি ওষুধ দিতেন? একটু বলেন, তাড়াতাড়ি বলবেন। তাহমিনা আক্তার জয়া আমার প্রিয় আম্মাজান, অত্যন্ত প্রিয় মানুষ আমার, এবং একটা অগ্নিকন্যা, সেই অত্যন্ত হোমিওপ্যাথির জন্য ডেডিকেটেড একটা মেয়ে, যে মেয়েটা ডাক্তার পদবী, আমাদেরকে পদবী যখন এই ডাক্তার পদবী পাওয়ার জন্য এই মেয়েটা একা প্রেস ক্লাবে অনশন করেছিল। এই হলো সেই মেয়ে, ডাক্তার তাহমিনা। আচ্ছা, গোলাম মোস্তফা প্রধানিয়া, আপনি বললেন সরিনাম, এবার বলতে থাকেন তো একটু। সেলিনা আক্তার, ব্যাসিলিনাম, একটু বলেন। ডাক্তার বিমল হালদার, নেট্রামিওর। আচ্ছা এবার বলেন দীপক রায়, সালফার। সালফার তো সিএম দিয়েই দিছেন,
এবং মনে মনে খাওয়াইছেন। জোহরা আক্তার ঝর্ণা সালফার, সালফার তো কয়েক মন খাওয়াইছেন। অকুল হোসেন আর্সেনিক, আর্সেনিক অ্যালবাম না আর্সেনিক আয়োড কোনটা? মৃত্যুঞ্জয় মন্ডল সালফার, সালফার কি খাওয়ার নাই? রুগীকে এত দিলেন। আব্দুর রশিদ তরাবদার সালফার, বেশ। তামিনা আক্তার, তিনি আবার আমাকে শুভেচ্ছা জানালেন। দীপঙ্কর সাহা অ্যান্টিম ক্রুডাম, তাড়াতাড়ি বলেন, আজকের ক্লাসটা অনেক লম্বা হবে। এ মাহমুদা খান বেসিলিনাম, আম্মাজান আপনি বেসিলিনাম বলেছেন, ধন্যবাদ। আচ্ছা এবার বলেন জাকির হোসাইন সালফার, আমার লেকচার আপনি শুনেন নাই। আব্দুল সামাদ শেখ বেসিলিনাম, বড় বড় ওষুধ সবাই বলতেছেন। ফারুক হোসাইন আর্সেনিক অ্যালবাম, আবার জহুরুল হক সালফার, আরো দিবেন দেন। আল করিম হোমিওহল সালফার, তাহমিনা আক্তার জয়া বেসিলিনাম, ও তারপরে বোরহানুদ্দিন সরিনাম বলে যান। বিল্লাল হোসেন নেট্রাম সাল, এরপরে শাহানারা রেবা আম্মা যান, আমার প্রিয় আম্মা বললেন বেসিলিনাম। শিপ্রা রানী দেবী, কি আম্মা যান আরো সালফার দিবেন? আরো আমাকে মেরে ফেলবেন, মারেন। লাবণী আমিন সরিনাম, বেশ আম্মা যান আপনিও সরিনাম। শহীদুল ইসলাম হাইড্রোকোটাইল, তার মানে কি হাইড্রোকোটাইল এশিয়াটিকা। সেলিম, সেলিম বার হা, সেলিম বার ভুইয়া নাকি? নেট্রাম মিওর, নেট্রাম সাল 1M। তারপরে এরপরে রঞ্জিত দেবনাথ প্লাসিবো। আর কতদিন প্লাসিবো দিবেন? দিতে থাকেন। প্লাসিবো ইজ অলসো এ মেডিসিন। মোহাম্মদ মুস্তফা, আমার প্রিয় মানুষ, সরিনাম, ওকে ফাইন। আর বলেন কে, আর কেউ কিছু বলবেন? প্রিন্স প্রসেস নাথ রায় সরিনাম 1M, খুব সূক্ষ্ম মাত্রায়। আচ্ছা, মোশাররফ হোসেন বেসিলিনাম। তারপরে শরীফ মোল্লা সরিনাম। এইবার আসেন, কাম টু দি পয়েন্ট। জাকির হোসেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরিফুল ইসলাম সরিনাম। HM মাহমুদ আর্সেনিক অ্যালবাম 01। এইবার আর কে? সোলাইমান হোসাইন বেসিলিনাম। এখন বলতে থাকেন, রোগী চিত্র আপনাদের সামনে। আর কে কি বললেন? ফারুক হোসাইন আর্টস আয়ড, বেশ বেশ। আবুল হানিফ ল্যাকেসিস, আর ল্যাকেসিস, ওকে। আর কেউ কিছু যদি বলেন 1 মিনিটে বলেন। গ্রাফাইটিস, গ্রাফাইটিসও CM পর্যন্ত দিছেন, দিয়ে এ পর্যায়ে আনছেন। তার মিনারুল বিশ্বাস সরিনাম, মিনারুল বিশ্বাস সরিনাম। কামরুল ইসলাম এলুমিনা, একটা আনকমন ওষুধ পেলাম এলুমিনা। হুমায়ুন আহমেদ এসি, এসিতে কি বুঝাইছেন? আমি বুঝলেও আমার ডাক্তাররা ভালোভাবে বুঝবে না, একটু পরিষ্কার করে অ্যাব্রিভিয়েশনে না লিখে ডাইরেক্ট লিখেন। হুমায়ুন আহমেদ কার্বলিক অ্যাসিড বলছে স্যার। অ্যাসিড কার্বলিক, আচ্ছা। দীপঙ্কর সাহা আবার চলে আসছে, উনি ওনার মত পরিবর্তন করে সিপোলিনাম, ওকে। আর কারো আলোচনা? এ কামরুল ইসলাম, উনি একটু আগে বললেন অ্যালুমিনা, এখন আবার বলে বেসিলিনাম। এসিড সাল সরিনাম। প্রিন্স আজিজ মাহাদি সরিনাম। জুলকার সরিনাম। কি যেন HM মাহমুদ হাসান আর্সেনিক অ্যালবাম
মাহমুদা মোস্তফা সরিনাম সরিনাম, মিনারুল বিশ্বাস সরিনাম, সেলিম ভুঁইয়া সরিনাম। ওকে ওকে, প্লিজ আপনাদের শাহানারা রেবা মা, আপনি কি বলতে চাচ্ছেন? আজকের ক্লাসটি সকল হোমিওপ্যাথির জন্য একটি মাইল ফলক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এইবার আসেন, কাম টু দি পয়েন্ট, কাম টু দি পয়েন্ট। এইবার আসেন, রোমেনা আহমেদ আর নিতে পারতেছি না, যে বেসিলিনাম, আপনারা অনেকে বেসিলিনাম, মুক্তা জোহরা সরিনাম, এই সরিনাম বানান ভুল লিখছেন। আরেকজনে থুজাল বলছেন, সরিনাম বলছেন। থুজা ক্যাম্পোরা, গোলাম মুস্তফা, বেসিলিনাম। প্লিজ প্লিজ, সাদাত বাবু কার্বোভ্যাস সরিনাম। ওকে ওকে, আপনারা এখন বিভিন্ন অ্যালুমিনা। এবার এবার আপনারা বন্ধ রাখেন। এইবার আপনারা আমার কথা শুনেন। আমরা এই রোগীকে অত্যাচার অবিচার যা করা দরকার আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকরা করেছি। করার পরেও আল্লাহর অশেষ রহমতে রোগীটা জীবিত অবস্থায় আমার কাছে আসছে এবং চঞ্চল অবস্থায় আসছে। আমি একটু আগে আপনাদেরকে বলেছি, এই ধরনের রোগী আসলে আপনারা কখনোই ডিফেক্টিং মেডিসিনে যাবেন না, সান্ত্বনামূলক ওষুধের মধ্যে থাকবেন, অথবা যতদিন পর্যন্ত এই রোগীকে প্লাসিবো দিয়া নেওয়া যায় নিয়ে যাবেন। কিন্তু আমরা রোগীর বাস্তব অবস্থা এবং রোগটা শুধুমাত্র তার ড্রাইনেস, তার শুষ্কতা আপনারা দেখেছেন, এবং আর কি দেখলাম, হাইপার অ্যাক্টিভ, ব্যস্ত ত্রস্ত এবং মডারেট শীতকাতর, মডারেট, গরম কাতরও তো না, শীত কাতরও না, এবং রংটা তামাটে, রংটা পুড়ে গিয়েছে, রংটা তামাটে। এই 4-5টা কথার উপর ভিত্তি করে I was given him alumina. I was given him alumina. এবার আসেন, আমি অ্যালুমিনা ওষুধ দিয়েছি তাকে 19/3/2023, 19/3/2023 অ্যালুমিনা দেওয়ার পরে এই রোগী নিয়ে আসলো এপ্রিলে। এসে বলল, স্যার ওভারঅল ইমপ্রুভিং, এই যে লেখা ওভারঅল ইমপ্রুভিং গুড। আমি মনে মনে বলতেছি আলহামদুলিল্লাহ, যেহেতু ইমপ্রুভিং বলেছে, এইবার বাবা সেকলেক দেওয়া শুরু করো। আমি রুগীকে অনৌষধি দেওয়া শুরু করলাম। অ্যালুমিনা কত দিলাম? মাত্র 30। কতটুকু দিলাম? 1 পিল, 4 আউন্স শিশিতে একটা মাত্র বড়ি দিয়ে 10 টাইম সাবকাশন দিয়ে পুরা পানি ফেলে দিয়েছি ভয়ে, এবং অর্গাননের সূত্র অনুসারে সমস্ত পানি ফেলে দিয়েছি, দিয়ে আবার পানি ভর্তি করেছি, ডিস্টিল ওয়াটার ভর্তি করে সাবকাশন দিয়ে আমি তাকে দিলাম। দিতে দিতে মাইন্ডেড 3/7/2023 পর্যন্ত আমি আর কোনো ওষুধ দেই নাই। হিতে কোনো বিপরীত হয় কিনা, কোনো অসুবিধা হয় কিনা, যেহেতু রুগীর গার্জিয়ান, রুগীর বাবা মা বলতেছে রুগী ভালো, কিন্তু ওই যে ভালোটা কতটুকু, হালকা হালকা একটু ডিসকালার,
হালকা রং পরিবর্তন হচ্ছে, কিন্তু আপনার তারা 27/8/2023 আইসা বলল, স্যার যতটুকু তার ভালো হয়েছে এত হচ্ছে না। সেই ভালোটাও স্যার খুব নগণ্য, কালারটাও বড় নগণ্য। তার বাচ্চা স্কুলে পাঠাতে পারি না ভয়ে, তার সমস্ত অ্যাপ্রন পরাইয়া তার চোখ মুখ বন্ধ করে তাকে আমার স্কুলে নিতে হয়। কোনো আত্মীয় স্বজনের বাড়িতে তাকে নিতে পারি না, আমরা যাই না, আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে না। যদি ছোঁয়াচে রোগ তাদের বাচ্চাদের আক্রান্ত করে, এই অবস্থার প্রেক্ষাপটে শুধুমাত্র আমাকে বলতেছে, স্যার তার চুলকানিটা নট সিভিয়ার, এই মুহূর্তে বলতেছে চুলকানিটা নট সিভিয়ার। এখন আমি কোন দিকে যাই? আমার তো বিদ্যা শেষ। এইবার কি আমি অ্যালুমিনিয়াম উপরের দিকে যাব? না গিয়ে আমি আবার পুনরায় কেস টেকিং করলাম। কেস টেকিং করে ওই সময় এইবার আসেন সেকেন্ড প্রেসক্রিপশন। আমি এবার কি পেলাম? আমি এবার পেলাম এই রোগটা বংশগত, তার পৈতৃক সূত্রে পাওনা, তার বাপ থেকে পেয়েছে, মা থেকে পেয়েছে, দাদা দাদি নানা নানি সব থেকে সে পেয়েছে। অরিজিনেটেড ফ্রম হেরিডিটারি, বংশানুক্রমিক ভাবে সে পেয়েছে। এই পয়েন্টটা স্ট্যান্ড করলাম যে বংশগত। ওই সময় বললাম রুগীটা কি গরম কাতর? আবার কেস টেকিং করতে গিয়ে বলেছে, স্যার ওর গরম সহ্য করতে পারছে না। তাহলে কাতরতাটা পেলাম। কাতরতাটা পাওয়ার পরে আমি করলাম কি, এইবার তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা বাচ্চা যে গোসল করে, এখন স্যার গোসলও করে, আর গোসলের মধ্যে থেকে এসে তার শুধু পানির সাথে তার একটু সম্পর্ক বেশি, আর এই স্কিনটা এই থেক থেকে, আমাদের নোয়াখালীর ভাষায় বলে থেক থেকে, এতে চর্মগুলি কেমন যেন হয়ে যায়, তারপরে আবার শুকিয়ে যায়। তাহলে এই অবস্থার উপর ভিত্তি করে আমরা বেশি কিছু সিমটমস না পাই নাই, এই 4-5টা সিমটমস এর উপর ভিত্তি করে আমি ওষুধ পরিবর্তন করে দিলাম। আপনারা বলেন তো দেখি পরিবর্তিত ওষুধটা কি হতে পারে? আমি কিন্তু অ্যালুমিনিয়াম থেকে চলে আসছি। পরিবর্তিত ওষুধটা কি হতে পারে একটু বলেন তো দেখি। আপনারা কি বলবেন? একটু সাহস করে বলেন। 2 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে একটু বলেন পরিবর্তিত ঔষধ। আচ্ছা, পরিবর্তিত ঔষধ মোহাম্মদ আবু নাসের রাস্টক্স বলতে পারেন, ঠিক আছে। এইবার ভো বিআই ভবিত বিশ্বাস টিউবারগুলি নাম, ওকে বিভূতি বিশ্বাস, বিভূতি বিশ্বাস টিউবারগুলি নাম, তাড়াতাড়ি বলেন। আবার সালফার, এই আল শরীফ শিকদার আবার সালফার, সালফারে জবাই করছে, আবারও সালফার, সেলিনা আক্তার নেট্রাম সাল। এইবার হুমায়ুন আহমেদ নেট্রামিউর, ওকে। মাহবুবুল হাসান জুবায়ের জনি, এত লম্বা নাম কেন লেখেন? শহীদুল ইসলাম মেডো। এরপরে রোমান আহমেদ এপিসমেল, কোথায় এপিসে চলে আসলেন? এপিসে আবার নেট্রাম সেলিন বেরামি, এটা একটু 12 ভূঁইয়া, 12 ভূঁইয়া, মা 12 ভূঁইয়া, 12 ভূঁইয়া, আলহামদুলিল্লাহ নেট্রাম সাল। এবার আসেন তো আর কেউ? নেট্রাম সাল, মনিরুজ্জামান নেট্রাম সাল, 3 জন পেলাম নেট্রাম সাল।
এই কামরুল ইসলাম নেট্রামিয়র, কামরুল সাহেব আবার কোন দিকে যায় ঠিক নাই, ফারুক হোসাইন ন্যারোরিনাম, সুলাইমান হোসাইন সরিনাম। আচ্ছা শুনেন, অনেক সময় হয়ে গেছে। ন্যাট্রাম সালভ জহুরুল হক, ন্যাট্রাম সালভ অনন্য মান্নান, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের এই সংগঠনের সম্মানিত উপদেষ্টা, খুবই শিক্ষণীয় আলোচনা, সোরার প্রতিকার করতে পারে এই আসল হোমিওপ্যাথি। অত্যন্ত ভালো কথা বলেছেন, আপনাকে হাজারো সালাম। আপনাকে আমরা পেতে চাই রেগুলার। জহুরুল ইসলাম, অনন্য মান্নান, খুবই শিক্ষণীয় আলোচনা। সেলিম আক্তার, ব্যাসিলি নাম। ওকে, এখন আসেন প্লিজ, এখন আসেন, এখন আমরা আর আলোচনা যাচ্ছি না। এইবার আসেন, আমি শ্রদ্ধা সভাপতি সাহেব, আমার প্রিয় ছাত্র এস এম জাহাঙ্গীরকে ছেলের লেটেস্ট অবস্থানটা একটু দেখতে চাই। জনতাকে একটু দেখান, জনতাকে তার অবস্থা, সর্বশেষ অবস্থানটা একটু দেখান, একটু প্লিজ। আমরা তার পাওটা দেখতেছি, তামাটে রং যে পাও, সেই পাওটা প্রায় স্বাভাবিক, স্বাভাবিক, প্রায় স্বাভাবিক। যদিও বাচ্চার বাবা মা তারা অত পরিষ্কার না, একটু কালো। এই জায়গার মধ্যে আমরা একটু হালকা দেখতেছি, একটু দেখেন তো দেখি, হালকা দেখতেছি। এইবার আসেন, এবার আসেন। এখন আমি ওষুধের কথা বলি নাই। এবার ছেলের বাবা যদি আজকে থাকতো, আমরা আগামী ক্লাসে আবার ছেলের বাবাকে আমরা উপস্থাপন করব। ছেলের বাবা আমাকে জানিয়েছে, এই ছেলেটাকে একটু ভালোভাবে দেখাও তো জাহাঙ্গীর, ছেলেটাকে একটু হাসি মুখে দেখাও, একটু হাসি, একটু হাসি দিতে, হাসি মুখে দেখাও। এই যে দেখেন, এই যে হাসি, তার মুখ ভর্তি ছিল, তার স্কিন ডিজিজে মুখ ভর্তি ছিল। এই যে দেখেন, টোটাল বডিটা দেখেন। ছেলের বাবা বলল, স্যার আমার ছেলের 98% চর্মরোগ নাই। চর্মরোগ স্যার হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে চর্মরোগ চলে গিয়েছে। আমাকে স্যার হোমিওপ্যাথিতে পড়ান স্যার, আমি হোমিওপ্যাথি পড়তে চাই। ছেলের বাবা আমাকে বলে, পৃথিবীতে যদি কোনো চিকিৎসা বিজ্ঞান থেকে থাকে, সেটা হলো হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান। এখন আসেন, আমাকে কেউ কেউ সময় বলছে কত মাস, লাস্ট মেডিসিন দিয়েছি আমি, এই দেখেন 27/8/2023 টিল টুডে, অদ্য পর্যন্ত আমি আর কোনো ওষুধ দেই নাই। ওর বাবা মাঝে মধ্যে ওষুধ চাইলে শুধু প্লাসিবো 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 দিয়া বিদায় করেছি। তাহলে আমি লাস্ট মেডিসিনটা কি দিলাম? লাস্ট মেডিসিনটার ইতিমধ্যে আপনারা অনেকেই আমার লাস্ট মেডিসিনের কথা বলেছেন। সেই লাস্ট ওষুধটা last medicine was natrum salve. Though natrum salve is related with psychotic, but it's a tubercular medicine, psychosoric, psychosibility. কেন দিয়েছি? কারণ বাচ্চা এই চর্মরোগটা হেরিডিটারি, বংশানুক্রমিক ভাবে তার বড় পরিচয়, এবং বাচ্চার খেলাধুলা পানির সাথে, পানি তার, গোসল তার বড় প্রিয়, এবং অতিরিক্ত গরম কাতর। আরো নেট্রাম সালভের আরো অনেকগুলি লক্ষণ আছে, সেগুলি আর আমি আপনাদেরকে বলতে চাই না। নেট্রাম সালভ 10 mg, মাত্র 2টা ডোজ। 2টা ডোজ মানে কি স্যার? আপনারা এইভাবে দিবেন, শুনেন, ইউ আর দি মাস্টার। আমাদের স্পেসিফিক গাইডলাইন অর্গাননে থাকলেও আপনার মাথা, আপনার বিদ্যা বুদ্ধি খরচ করে আপনাকেই রোগী চিকিৎসার ক্ষেত্রে
ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আপনি মাস্টারের ভূমিকা নেবেন। বিগত 150 বছরে নতুন কোনো আবিষ্কার হয় নাই, ওষুধও আবিষ্কার হয় নাই, এবং ওষুধের মাত্রা প্রয়োগ নিয়েও আমরা নতুন কিছু পাই নাই। তাই আমি মনে করি এটার ক্ষেত্রে আমার জাহাঙ্গীর মাস্টার, এটার ক্ষেত্রে আমার ইয়াকুব আলী সরকার মাস্টার, এইটার ক্ষেত্রে আপনারা যারা চিকিৎসক, যারা আপনারা অর্গানন পড়েন, আমরা মনে করি প্রত্যেকেই আপনারা মাস্টার। এই ধরনের 4 রাউন্ড শিশিতে 10 ml একটা মাত্র পিল, অনেকে 4 রাউন্ড শিশিতে 10 ml একটা মাত্র পিল দিয়ে ডেলি খাওয়াইতে থাকেন। তার মানে কি ডেলি আপনি প্রতিদিনে খাওয়াচ্ছেন? নো, আপনি হাইয়েস্ট 2টা ভাগ করেন, অর্ধেক আজকে খাওয়াবেন একটা ডোজ, আর এই অর্ধেকটাকে যদি 7 দিন খাওয়ান তাহলে 60টা ডোজ পুরোটা যদি একসাথে খাওয়ান 1 ডোজ। আমি এই মুহূর্তে অর্গাননের নাম্বারটা, সূত্রটা মনে নাই, যেদিন আমরা এই ডোজ এন্ড পটেন্সি নিয়ে আলোচনা করব সেদিন বলবো। তাহলে আজকে 1 বছর এই বাচ্চা কোয়াইট নরমাল, আর মাত্র 2 ভাগ আছে। বাচ্চার বাবা এখন বলল, স্যার বাচ্চা প্রচুর খায়, খাবার এত বেশি, কিন্তু তার বর্ধনটা হচ্ছে না, বর্ধনটা আরো হওয়া উচিত। আমি বাবা ওষুধ আর দিতে চাই না, আমি আর বিপদ ডেকে আনতে চাই না, আর হোমিওপ্যাথির বদনাম করতে চাই না। আমি আরো 1 বছর, আর বাচ্চার বাবাকে বলছে আফটার 1 ইয়ার আমি ওষুধ দেব, আফটার 1 ইয়ার, এই 1 বছর পর্যন্ত আমি অবজার্ভ করব। কারণ হানিম্যান নিজেও বলেছেন যে তুমি অনঔষধি দিয়া বছরের পর বছর রাখবা, কারণ এইটা যদি 14 গোষ্ঠীর থেকে আসে, তার পূর্বপুরুষ থেকে যদি আসে, তাহলে ওষুধেও তোমার একই ওষুধ একবার দিয়া তুমি 2 বছর অপেক্ষা করো, 2 বছর অপেক্ষা করো, 3 বছর অপেক্ষা করো, যদি ওষুধে কাজ করে ওকে ফাইন। তাই আপনাদেরকে বলবো, সত্যিকার অর্থে আমি সহ আমাদের জ্ঞানের বড় অভাব। আমি আমার এই জাহাঙ্গীরদের ক্লাসে বলতাম যে তোমাদের টিচার যারা, তারাও কোনো মাস্টার পায় নাই, তোমরা আমারে পাইছো, আমিও মাস্টারের যোগ্য না, বাবা আমারও অপমান করো না, হয়তো তোমাদের চেয়ে একটু বেশি জানি। আমি পড়ন ছাড়া ক্লাসে যেতাম না, কারণ এই জাহাঙ্গীরদের ভয়ে আমি ভীত সন্ত্রস্ত থাকতাম, কখন তারা আমাকে অপমান করে বসে, কারণ দে আর ভেরি মাচ ইন্টেলেকচুয়াল। তারপরও রাত দিন 24 ঘন্টা আপনাদের কাছে অনুরোধ, আমার 1000 বদনাম করেন, আপত্তি নাই, কিন্তু পড়েন পড়েন পড়েন, পড়ার কোনো বিকল্প নাই। অর্গানন, ম্যাথমেটিকা এবং ক্রনিক ডিজিজ, এগুলা পড়ে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে নিজের বাহাদুরিটা দেখান। আপনাদেরকে ধন্যবাদ, এখানে আজকে শেষ করতে চাই। আমরা ইনশাল্লাহ পরের তারিখে, আমার মনে চাইতেছে ছেলের বাবাকে আপনাদের সামনে হাজির করাবো তার কথাগুলি শোনার জন্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আমরা এই পর্যায়ে স্যার আমরা আমাদের সম্মানিত সহসভাপতি এস এম জাহাঙ্গীর স্যারের কাছে যাব। আজকের স্যার আপনি যে প্রেজেন্টেশন দিয়েছেন, এই প্রেজেন্টেশনের উপর স্যার যেভাবে আলোচনা করেছেন, আমার মনে হয় আমার এই ফেসবুক লাইভের 187তম পর্ব আজকে হলো। এই পর্বের সর্বোচ্চ এখানে দর্শক উপস্থিত ছিলেন, এবং সকল দর্শক শ্রোতাদের মধ্যে একটি সাড়া পাওয়া গেছে যে যদি আমরা প্রপার ওয়েতে সকল টেকনিক্যাল বিষয়গুলো মাধ্যমে প্রত্যেকটা রিয়াল কেস অর্থাৎ অথেন্টিক সোর্স থেকে আমরা এই আলোচনাগুলো উপস্থাপন করতে পারি, তাহলে যেমন সাধারণ ডাক্তারগণ, নবীন চিকিৎসকগণ উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার
সেই প্রত্যাশা রেখে আমরা শুরু করেছিলাম। আজকে আমার মনে হয়েছে যে আমাদের কাজটা সার্থক হচ্ছে। স্যার, এই বিষয়টা স্যার একটু মূল্যায়ন করবেন। ধন্যবাদ সভাপতি ডাক্তার ইয়াকুব আলী সরকার স্যারকে। আমি প্রথমেই স্যারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার আজকে এত সুন্দর একটি সফল কেস উপস্থাপন করেছেন। যদিও স্যারের অধীনে এখনো পেশেন্টের ট্রিটমেন্টে আছে, বাট আমরা বলতে পারি যে এই পেশেন্টটি অলমোস্ট কিওর। এই জন্য স্যারের কাছে কৃতজ্ঞ এবং স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সহসভাপতি হিসেবে স্যারকে এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের প্রধান উপদেষ্টা আসন অলংকৃত করার জন্য স্যারকে অভিনন্দন জানাচ্ছি। আর স্যার যেভাবে আসলে কেসটি প্রেজেন্ট করলেন সেটা আমাদের হোমিওপ্যাথির প্রত্যেকটি ব্যক্তির জন্যই আসলে শিক্ষণীয়। মেডিসিন সিলেকশনের যে কি পয়েন্ট গুলো স্যার উল্লেখ করলেন, হয়তোবা আমাদের আজকে ফেসবুক লাইভে অনেক ডাক্তার বন্ধুরাই তাদের নিজস্ব মতামতের ভিত্তিতে ঔষধ বলেছেন। আমি মনে করি সকলেরটাই সঠিক, কিন্তু একটি বিষয় সবসময় মাথায়, স্যার কিছু কি পয়েন্টকে উল্লেখ করেছেন এবং সেই কি পয়েন্ট গুলো ধরেই স্যার প্রেসক্রিপশন করেছেন। সেটা ফার্স্ট প্রেসক্রিপশন এন্ড সেকেন্ড প্রেসক্রিপশন। এই জায়গাগুলো আসলে আমাদেরকে বুঝতে হবে এবং বুঝে হোমিওপ্যাথিটাকে এগিয়ে নিতে হবে। এখানে স্যার একটি সতর্ক বাণীও কিন্তু আমাদের দিয়ে দিয়েছেন। হোমিওপ্যাথি ঔষধ দ্বারা আমরা যে রোগীর ক্ষতি করতে পারি, আমাদের ঔষধের বা চিকিৎসা পদ্ধতির দ্বারা আমরা রোগীদের যে ক্ষতি সাধন করতে পারি, সেই জায়গাতেও কিন্তু স্যার আমাদেরকে সাবধান করে দিয়েছেন। বিধায় আমি এই ফেসবুক লাইভের মাধ্যমে হোমিওপ্যাথির সকল দর্শকদের কাছে একটি বিনীত অনুরোধ করব, আমরা যদি কেসটি বুঝতে না পারি, উপকার রোগীর যদি না করতে পারি, আমরা চেষ্টা করব রোগীকে আমাদের শ্রদ্ধেয় কোনো ডাক্তারের কাছে, যাকে মনে হবে যে না ভালো, আমরা তার কাছে রেফার করব। এই রেফারেল সিস্টেমটা হোমিওপ্যাথিতে আসা উচিত বলে আমি মনে করি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় নজরুল ইসলাম স্যারকে। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় ডাক্তার এস.এম. জাহাঙ্গীর স্যারকে, তিনি যথার্থই বলেছেন। আমি আজকের এই ফেসবুক লাইভে খুব গুরুত্বপূর্ণ দুটি কথা বলার খুব আশা প্রকাশ করছি, কিন্তু সময় বলে দিচ্ছে যে আমার কথা বলা ঠিক নয়। তারপরেও বলে দিচ্ছে এই কারণে যে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন সফল কেস উপস্থাপন করেন। সেই সফল কেসগুলো এমন হয় যে বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়, যেটা রিয়ালিটি থাকে না, যেটা মনে হয় কেউ টাকা দিয়ে হয়তোবা সেখানে রুগী বানিয়ে নিয়ে এসেছেন এবং তার কাছ থেকে কথা আদায় করছেন। আজকের এই ফেসবুক লাইভের যিনি এই ভুক্তভোগীর বাবা, যে বাচ্চাটির বাবা, তার সাথে আমার কথা হয়েছিল এবং তিনি একজন ইঞ্জিনিয়ার এবং তিনি আজকের এই প্রেজেন্টেশন কিভাবে করবেন, কিভাবে আমাদের দর্শকদেরকে জানাবেন, এই কথাগুলো শুনে আমি অত্যন্ত অভিভূত হয়েছিলাম যে একজন উচ্চ শিক্ষিত বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, তিনি সকল জায়গায় ব্যর্থ হয়ে ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া স্যারের কাছে কিভাবে পুরাটা নির্ভর করে চিকিৎসাধীন ছিলেন এবং এখানে সফলতা পেয়েছেন, এবং তিনি যে এক্সপ্রেশন, তার মনের যে আবেগ, সেটা যদি আজকে আমি দেখাইতে পারতাম তাহলে আমি আমার এই ফেসবুক লাইভটাকে সার্থক মনে করতাম। প্রিয় বন্ধুরা, আগামী দিনগুলোতে ঠিক এইরকমই অথেন্টিক এবং রিয়ালিস্টিক কেস নিয়ে আমরা প্রত্যেকটা লাইভ করার জন্য প্রস্তুত আছি এবং আমাদের কলা কৌশলী বিভিন্ন ক্ষেত্রে সকলেই অত্যন্ত দক্ষতার সাথে এখন বিভিন্ন গ্রুপে আলোচনা করছেন। আপনারা দেখেছেন আমাদের মহাসচিব ডাক্তার লাবণী আমিন বাংলাদেশের সকল গ্রুপগুলোতে আলোচনা করছেন। আমাদের ডাক্তার এস.এম. জাহাঙ্গীর স্যারও বাংলাদেশ এবং ভারতের সকল গ্রুপগুলোতে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন এবং আমাদের যারা জুনিয়র, যাদেরকে আমরা এই গত 2-3 বছরে তৈরি করেছি, তারাও তাদের সফল কেসগুলো এমনভাবে উপস্থাপন করছেন যেটা বাংলাদেশের জন্য একটা বিপ্লব। আর এইটা করার জন্যই আমরা গত 4 বছর ধরে 2020 সাল থেকে আমরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য এই যে ফ্রি ক্লাস, এই ফ্রি ক্লাসের মাধ্যমে যে অবদান রাখতে সক্ষম হয়েছি, সেটা আমাদের দর্শক শ্রোতায় গণী মূল্যায়ন করবেন। আমাদের যদি পরবর্তী দিনগুলোতেও আমাদের যদি উৎসাহ দেন এবং আমাদের এই অনুপ্রেরণায় যদি আপনারা সকলেই উজ্জীবিত হয়ে আমাদের ফেসবুক লাইভগুলো দেখেন এবং পরবর্তীতে আমাদের ইউটিউবে এই লাইভের সকল ভিডিওগুলো দেওয়া থাকে, যদি দেখেন, তাহলে নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। আপনাদের সকলের চিকিৎসা জীবনে হোমিওপ্যাথিক চিকিৎসার সাফল্য
নিশ্চিত করবেন সেই প্রত্যাশা রেখে আজকের ফেসবুক এখানে আমার পক্ষ থেকে শেষ করছি। আমাদের নজরুল ইসলাম ভূঁইয়া স্যার যদি দর্শকদের উদ্দেশ্যে এক কথা বলেন স্যার প্লিজ। আর কোনো বলার কিছু নাই, আপনাদেরকে বলবো আপনারা দয়া করে হোমিওপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথির আদর্শ দর্শন এগুলা বুঝতে চেষ্টা করেন। যদি এগুলা বুঝেন তাহলে আপনার নিকট চিফ অ্যাডভাইজার আসবে ওষুধ খাওয়ার জন্য, হেলথ অ্যাডভাইজার আসবে, কাউন্সিলের চেয়ারম্যান আসবে। কাউন্সিলের চেয়ারম্যান নিয়ে কাদা ছোড়াছুড়ি করেন না, কাউন্সিলের জন্য ফাটাফাটি করতে চাইেন না, তারাই আপনার কাছে আসবে। একজন ভালো চিকিৎসকের কাছে সব ধরা খাবে এবং ইনশাল্লাহ ধরা খাইতেছে। আর বেশি দিন বাকি নাই। এখন অ্যালোপ্যাথিক হাসপাতালের মধ্যে আমরা দখল করে ফেলেছি, তারা আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। আমার 200 ডাক্তার অ্যালোপ্যাথিক হাসপাতালে কর্মরত, বুঝতে চেষ্টা করেন, তারা বহু চেষ্টা করেছে যে হোমিওপ্যাথিক ডাক্তারদের দ্বারা কোনো রোগী মরছে কিনা বা ভালো হয় নাই, প্রমাণ করতে পারে নাই। বরং দিনের পর দিন আরো আমাদের উত্তর সেই জায়গার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। সুতরাং কি ডিগ্রি কি ডিপ্লোমা, ডিপ্লোমা নিয়ে দয়া করে ঝগড়া করবেন না। আমরা দুই ভাই একত্রে মিলেমিশে আমরা হোমিওপ্যাথিক সেবক, এই মেন্টালিটিতে আমরা রোগীকে ভালো করি, এটাই হওয়া উচিত আমাদের মন মানসিকতা এবং আমাদের চিন্তাধারা। এই চিন্তার উপর ভিত্তি করে আপনারা আগামী দিনে চলবেন, এই প্রত্যাশায় আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, হোমিওপ্যাথির সাথে থাকেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জি।